আসসালামু আলাইকুম। আমাদের এইচএসসি 21 বেসের হায়ার ম্যাথের 1 নম্বর অ্যাসাইনমেন্টের আজকের লেকচারে সবাইকে স্বাগতম। সো আমাদের এইচএসসি 21 বেসের আমাদের ম্যাথ অ্যাসাইনমেন্ট যেটা আছে এটা হচ্ছে সেকেন্ড উইকে, যদি আমাদের ফার্স্ট উইক অ্যান্ড সেকেন্ড উইক দুইটা একসাথে জমা দিতে হবে 9 আগস্ট। সো আমরা একটু দেখি, আমরা ফিজিক্সের যে অ্যাসাইনমেন্টের আমরা সলভ দিয়েছিলাম সেখানে কিন্তু আমরা একটা অ্যাসাইনমেন্ট করার জন্য কোন কোন ব্যাপারগুলো খেয়াল রাখতে হয় বা আমরা কোন কোন বিষয়গুলো দেখতে হয় সেগুলো দেখছিলাম। সো এখানে আমরা ওইরকম বলবো না, তবে ওই রুলসগুলো ফলো করি আমি তোমাদেরকে সলভ দেবো। সো কোনো সমস্যা নাই। তো প্রথমত আমি কয়েকটা কথা বলে রাখি, আমরা এখন করবো হচ্ছে বিষয় হবে উচ্চতর গণিত, পত্র হবে প্রথম পত্র, আর কোড নাম্বার হবে হচ্ছে বিষয় কোড যেটা হচ্ছে 265, আর এটা হচ্ছে এইচএসসি 21 বেসের জন্য, আর এটা হচ্ছে উচ্চতর গণিতের অ্যাসাইনমেন্ট নাম্বার 1। তাহলে অ্যাসাইনমেন্ট নাম্বার হবে 1 আর এটার শিরোনাম হবে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এবার আসি আমাদের যে প্রশ্নটা। সো আমরা প্রশ্নটা পড়ার আগে আমি বলে নিই, আমাদের এই যে অ্যাসাইনমেন্ট 1 এখানে টোটাল 16 মার্কসের এক্সাম, টোটাল 16 মার্কস। তো 16 মার্কসের মধ্যে টোটাল কোয়েশ্চেন আছে 5টা, 5 কোয়েশ্চেন। তো 5টা কোয়েশ্চেনের মধ্যে টোটাল কত মার্কস? 16 মার্কস। এবার একটু খেয়াল করে দেখি আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন। তুমি দেখবা তোমার অ্যাসাইনমেন্টের ওই যে আমরা আগেও বলছিলাম, যেমন ক নাম্বারের মার্কস হচ্ছে 2। তুমি দেখবা ক নাম্বারের পাশে দুইটা গড় করা আছে, 1 2 লেখা আছে। এর মানে হচ্ছে তুমি ওইখানে ওই দুইটা শর্ত ফুলফিল করলে তুমি 2 এ 2 পাবা। খ নাম্বারে মার্কস হচ্ছে 3, ওইখানে 3টে জিনিস লেখা আছে, ওই 3টে শর্ত ফুলফিল করলে তুমি 3 এ 3 পাবা। এভাবে আমাদের টোটাল গয়ের মধ্যে মার্কস হচ্ছে 3, ঘতে আমাদের মার্কস হচ্ছে 4, উঁতে আমাদের মার্কস হচ্ছে 4। সো আমাদের 2 3 3 4 4 মিলে 16 হয়। এই 16 হচ্ছে আমাদের টোটাল অ্যাসাইনমেন্ট 1-এর টোটাল মার্কিংটা। ওকে, এবার আসি আমাদের অ্যাসাইনমেন্ট 1-এ কী বলছে। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে খুবই ইজি একটা কোয়েশ্চেন। সো সবাই একটু আমরা ভালোভাবে খেয়াল করে দেখি, আমাদের বেশিক্ষণ সময় লাগবে না এটা সলভ করতে। সো প্রথমে দেখি, বলা আছে 2021 সালে একটি কারখানায় বিভিন্ন শাখায় কর্মরত শ্রমিকদের তালিকা নিম্নরূপ। এখানে একটা তালিকা দেওয়া আছে, এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তালিকা। এখন এই তালিকাটা তোমাকে আগে বুঝতে হবে ব্যাপারটা। দেখো এখানে তালিকার মধ্যে কি কি দেওয়া আছে, দেখো উপরে দেওয়া আছে শ্রমিক সংখ্যা, অর্থাৎ কয়জন শ্রমিক আছে, সেই শ্রমিক সংখ্যাটাকে আলাদা 3টে শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এ ক্যাটাগরি, 1 ক্যাটাগরি, 2 ক্যাটাগরি, 3 ক্যাটাগরি। তাহলে আমাদের ক্লাস এ বা শ্রেণী এতে এরা হচ্ছে ক্লাস এতে পড়ে, এরা আমাদের ক্লাস 1-এ পড়ে, ক্লাস 2-তে পড়ে, ক্লাস 3-তে পড়ে। আর এই যে শ্রমিকগুলা তাদেরকে তাদের জন্য আবার আমাদের কয়টা শাখা আছে? 3টে শাখা। তাদের যে শাখা, এরকম শাখা আছে 3টা, উৎপাদন, বিপণন, বিতরণ। তো আমি তোমাকে বলে দিই ওভারঅল এটা দ্বারা কী মিন করতেছে। এটা দ্বারা মিন করতেছে আমি তোমাকে বলি, কারখানায় শ্রমিক সংখ্যা টোটাল কয়জন আমি তোমাকে বলি, 4, 4 এ 8 12, 12 আর 4 হচ্ছে 16, 16 আর 4 হচ্ছে 20, 20 আর 4 হচ্ছে 24, 24 আর 8 কত হয়? 24 আর 8 হচ্ছে 32, 32 আর 8 হচ্ছে 40। এই 40 জন হচ্ছে টোটাল শ্রমিক সংখ্যা। এই 40 জন শ্রমিকের মধ্যে উৎপাদন শাখা 3টে, এই কারখানায় 3টে শাখা আছে। উৎপাদন শাখায় 4 জন শ্রমিক আছে, 4 8 4। তাহলে 8 4 12, 12 আর 2 হচ্ছে আমাদের 16, 12 আর 4 হচ্ছে 16। এর মানে উৎপাদন শাখায় 16 জন শ্রমিক আছে, বিপণন শাখায় শ্রমিক আছে 8 জন, বিতরণ শাখায় শ্রমিক আছে হচ্ছে 16 জন। একইভাবে উৎপাদন শাখায় যে শ্রমিক আছে 16 জন, তাদের মধ্যে 4 জন হচ্ছে শ্রেণী এতে, আর 8 জন হচ্ছে শ্রেণী 2-তে পড়ে, আর 4 জন হচ্ছে শ্রেণী 3-এ পড়ে। আর বিপণনে দেখা যাচ্ছে শ্রেণী এতে কোনো শ্রমিক নাই, শ্রেণী 2-তে 4 জন আছে বিপণনে, শ্রেণী 3-এ 4 জন আছে। আর বিতরণের ক্ষেত্রে শ্রেণী এতে 8 জন, শ্রেণী 2-তে নাই, শ্রেণী 3-এ হচ্ছে 8 জন। ওকে, এটা হচ্ছে আমাদের ওভারঅল। এই যে এখানে যে আমাদের বলা হলো একটা তালিকা দেওয়া হবে, সেই তালিকাটা আমি দেখলাম, তালিকাটা দ্বারা কোনটা দ্বারা কি মিন করে সেটা আমরা বুঝলাম। ওকে, সো এটা হচ্ছে ওভারঅল আমার তালিকা। এখন তোমাকে কি বলে দেখো, এই তালিকাটা দেওয়ার পরপরই নিচের দিকে এটা লেখা আছে, যে লেখাটা লেখা আছে আমি এখানে লিখছি, ছকের সংখ্যাগুলো, সংখ্যা কে কে, এই যে দেখো 4 8 4 0 4 4 8 0 8। 3/3 ম্যাট্রিক্স এ নির্দেশ করে কে? ছকের সংখ্যাগুলো। তাহলে ছকের সংখ্যাগুলোকে আমি যদি এখানে দেখাই, সংখ্যাগুলো কে কে, 4 8 4 0 4 4 8 0 8, এগুলো হচ্ছে ছকের সংখ্যা।
তোমাকে বলা হলো চকের সংখ্যাগুলো একটি 3/3 ম্যাট্রিক্সে নির্দেশ করে। 3/3 মানে কি? রো 3টা কলাম 3টা। দেখো তো এই সংখ্যাগুলোর মধ্যে 3টা রো 3টা কলাম আছে কি না? আছে। এবং বলা হলো 3/3 ম্যাট্রিক্স নির্দেশ করে। এই সংখ্যাগুলো ম্যাট্রিক্স নির্দেশ করে মানে হচ্ছে তাদেরকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে। যে ম্যাট্রিক্স নির্দেশ করে সেই ম্যাট্রিক্সের নামটা হচ্ছে এ। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি। ব্যাপারটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তোমাকে বলেই যে চকের সংখ্যাগুলো একটি 3/3 ম্যাট্রিক্স। তাহলে এই সংখ্যাগুলো 12 এখানে 9টা সংখ্যা আছে। এই 9টা সংখ্যা 3/3 মানে রো 3টা কলাম 3টা একবার ডাইরেক্ট সাজানো আছে। বলা হলো ম্যাট্রিক্স নির্দেশ করে দিলাম, আর ম্যাট্রিক্সটার নাম তারা বলেইছে ম্যাট্রিক্স এ নির্দেশ করে, ওই কারণে আমি এটা লিখতে পারি। তাহলে আমরা সাথে যে কোনো জায়গায় আমি লিখতে পারবো চক থেকে পাই, চক থেকে বা তালিকা থেকে পাই এ সমান এটা লিখে দিতে পারবো। কেন? কারণ আমি এখান থেকে বলতে পারতেছি, কারণ উদ্দীপক আমাকে দেওয়া আছে। এবার বলা হলো উৎপাদন, বিপণন ও বিতরণ। এই যে এই 3টা ক্লাস, এই 3টা শাখা, যে শাখাতেই কর্মরত থাকুক না কেন একই শ্রেণীভুক্ত শ্রমিকের মাসিক বেতন একই। এর মানে মনে করো এখানে এই 4 জন কোথায় আছে? উৎপাদনে। এই 8 জন কোথায় আছে? বিতরণে। এই 4 জন উৎপাদন শাখাতে, এই 8 জন বিতরণ শাখাতে থাকলেও তারা কিন্তু এই 4 জন আর এই 8 জন সবাই কিন্তু শ্রেণী এতে। তাহলে ও উৎপাদনে কাজ করলেও, ও বিতরণে কাজ করলেও ওদের সবার মাসিক বেতন কেমন? সেম। এর মানে এই 4 জন আর এই 8 জন, এই 12 জনের মাসিক বেতন কি? সেম। একইভাবে এই উৎপাদনের এই 8 জন, বিপণনের এই 4 জন, এখানে তো বিতরণে কেউ নাই, এই 12 জনের মাসিক বেতন একই। আবার এই 4 জন, এই 4 জন, এই 8 জন, এই 16 জনের মাসিক বেতন একই। এর মানে এদের মাসিক বেতন একই বলে দিয়েছে। যেটা আমাদের শুরুতে লাগবে না, লাস্টের প্রশ্নে আমাদের লাগবে যে শাখাতেই থাকুক না কেন সবার শ্রমিকের মাসিক বেতন একই। এটা হচ্ছে আমার ওভারঅল আমরা এখান থেকে পাই। তাহলে আশা করি উদ্দীপকটা আমরা বুঝে গেছি। এবার আমরা সলভে যাই। আমি উদ্দীপকে যা যা দেওয়ার আমরা জিনিসগুলো মাথায় রাখবো, আর উদ্দীপক থেকে আমরা একটা ম্যাট্রিক্স এ নির্ণয় করে ফেললাম। সেই ম্যাট্রিক্সটা আমি এখানে লিখে রাখলাম, ম্যাট্রিক্সটা আমাদের কাজে লাগবে। এবার তোমাদের কি বলা হলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। তাহলে আসো আমরা সলিউশনে চলে যাই কুইকলি। আমরা একটু দ্রুত যাব, বেশিক্ষণ সময় ক্ষেপণ করবো না। কতে কি বলা হলো? কতে বলা হলো এ ম্যাট্রিক্স কোত্থেকে পাইছি? এই যে ভাই আমরা একটু আগে উদ্দীপকে পেয়ে গেছি। তাহলে আমরা লিখবো চক হতে বা তালিকা হতে বা উদ্দীপক হতে পাই এ ম্যাট্রিক্সটি 408840448। তাহলে আমি কোত্থেকে পাইছি? আমরা লিখবো এভাবে, তালিকা থেকে পাই, চক থেকে পাই, উদ্দীপক থেকে পাই, হোয়াটএভার। এটাই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। এবার বললো এ ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা যাচাই করো। এই প্রতিসম কিনা যাচাই করতে বললে এবার তোমাকে বুঝতে হবে ভাইয়া প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে। আমরা জানি কোন একটা ম্যাট্রিক্স এ, তাকে আমি প্রতিসম ম্যাট্রিক্স বলবো যদি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মান আর এ ম্যাট্রিক্সের মান সেম হয়। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স একে যদি আমি ট্রান্সপোজ করি, ওই ট্রান্সপোজকৃত মান আর বর্তমান মান যদি দুইটা সমান হয়, অর্থাৎ তুমি ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে ফেললেও মান যদি সেম হয়, তাকে আমরা বলি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে দেখো বলছে তোমাকে প্রতিসম, কিন্তু প্রতিসম কিনা যাচাই করতে হলে কী করা লাগতেছে? ট্রান্সপোজ করা লাগতেছে। তাহলে আগে তোমাকে তো ট্রান্সপোজ করতে হবে। তাহলে তোমাকে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স কী সেটাও জানতে হবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের রোকে কলাম, কলামকে রোতে রূপান্তর করলে তাকে আমরা বলি ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। তাহলে একটু খেয়াল করে দেখি, এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে রোকে কলাম, কলামকে রো করে দিবে। এখন দেখো আমাদের এখানে যে তোমরা পুরো মূল্যায়ন পুরো তো পড়বা, মূল্যায়ন পুরোটা পড়লে তোমাকে সেখানে বলা আছে যে এখান থেকে শিক্ষার্থীরা ডেফিনেশন সম্পর্কে আইডিয়া পাবে। সো এখানে তুমি কয়টা ডেফিনেশন পাচ্ছ? একটা হচ্ছে প্রতিসম, তোমাকে বলছে প্রতিসমর জন্য ট্রান্সপোজ লাগতেছে, ওই কারণে তোমার প্রথম কাজ শখ হতে এটা লিখছো। এবার তুমি যে কাজটা করবা, তুমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে তার একটা ডেফিনেশন লিখে দিবা। উদাহরণ লেখা লাগবে না, জাস্ট ডেফিনেশন, যে কোনো একটা ম্যাট্রিক্সের রোকে কলাম, কলামকে রোতে রূপান্তর করলে তাকে আমরা বলি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এরপর তুমি লিখবা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে। তুমি লিখলা প্রতিসম ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্সের মান, কোনো একটা ম্যাট্রিক্স এবং তার প্রতিসম ম্যাট্রিক্স যদি হুবহু একই হয়, তখন ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে দেখো দুইটা ডেফিনেশন লিখে ফেলছি, ডেফিনেশন মাস্ট লিখতে হবে। ডেফিনেশন লিখছো, তো যেহেতু এখন তুমি ডেফিনেশন লিখছো, এর মানে তুমি এখন ট্রান্সপোজ কাকে বলে সেটাও জানো, প্রতিসম কাকে বলে সেটাও জানো। এবার প্রতিসম কিনা যাচাই করতে হবে। এবার তুমি
চিন্তা করো প্রতিসম কিনা যাচাই করার জন্য কি লাগে, প্রথমে ম্যাট্রিক্সটা লাগে, উদ্দীপক থেকে ম্যাট্রিক্স পাই গেছি, তাকে কি করা লাগে, ট্রান্সপোজ করা লাগে। আসো না আমরা ট্রান্সপোজ করে দিই। তাহলে এর যে ট্রান্সপোজ ভ্যালু, ট্রান্সপোজ করলে আমরা কি পাচ্ছি, এই দেখো 1 নাম্বার রোতে আছে 4 8 4, এটা আছে রোতে, তাকে নিব কলামে, এই 4 8 4। 2 নাম্বার রোতে আছে 0 4 4, এই 0 4 4 2 নাম্বার রোকে 2 নাম্বার কলামে নিয়ে গেলাম। 3 নাম্বার রোকে 3 নাম্বার কলামে নিব, 8 0 8, এই 8 0 8। তুমি খেয়াল করে দেখবা রোগুলা কলাম অটোমেটিক কলামগুলো রোতে চলে গেছে। তাহলে এবার দেখো এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স সেম কিনা দেখি। এখানেও 4 আছে, এখানেও 4, এখানে 8 আছে, এখানে 0। এই যে ভিন্নতা পেয়ে গেছি, একটা ভুক্তি ভিন্ন হলে এটা ভিন্ন। তাহলে আমাদের এ আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি নয়, সেম নয়। তাহলে আমরা বলবো যেহেতু এ ইজ নট ইকুয়ালস টু এটি, অর্থাৎ এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেহেতু এ এর সমান নয়, অতএব এই ম্যাট্রিক্সটি প্রতিসম ম্যাট্রিক্স নয়। তোমাকে বলছে প্রতিসম ম্যাট্রিক্স কিনা যাচাই করো। তাহলে এতটুকু করলে তুমি 2 এ 2 পাবা ইনশাল্লাহ। ফাইনালি সুন্দর করে লিখে দিতে হবে কেন প্রতিসম ম্যাট্রিক্স নয়, সেটা আমরা ব্যাখ্যা করে লিখে দেবো। এবার লিখবো যেহেতু এ ম্যাট্রিক্স এবং এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স উভয় সেম নয়, উভয় একই নয়, অতএব এই ম্যাট্রিক্সটি প্রতিসম ম্যাট্রিক্স নয়। ওকে, এটা করলে আমরা 2 এ 2 পাবো, আমাদের 2 পাওয়া শেষ। এবার তোমাকে বলা হয়েছে কি দেখো, এবার তোমাকে খ নম্বর প্রশ্ন বলা হয়েছে। খ নম্বর প্রশ্নে একটি ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা কি দেওয়া আছে, a স্কোয়ার মাইনাস 7a প্লাস 6i3 ইকুয়ালস টু টুয়াইস এক্স। সো তোমরা এখানে যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার, এটা যদি হয় তাহলে তোমাকে এক্সের মান নির্ণয় করতে হবে। দেখো তুমি এখানে এ ম্যাট্রিক্স কিন্তু তুমি জানো, তাহলে প্রথম কথা এ ম্যাট্রিক্সটা আমি জানি, এ ম্যাট্রিক্স জানি, I3 জানি না। I3 হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স, I3 মানে তৃতীয় মাত্রা। তাহলে আমরা শুরুতে লিখে দিব আমরা জানি I3 ইকুয়ালস টু, ভালো করে খেয়াল করো, এটা আমরা লিখব, আমরা জানি I3 ইকুয়ালস টু 1 0 0 0 1 0 0 0 1 ইকুয়ালস টু তৃতীয় মাত্রার অভেদে ম্যাট্রিক্স। এটা কি আমরা জানি I3 ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু তৃতীয় মাত্রার অভেদ ম্যাট্রিক্স। ওকে, এবার এটা জানা হয়ে গেছে। এবার হচ্ছে এ তো আমরা তালিকা থেকে পাই। ওকে, এখন আমার কাজ কি, I3 অলরেডি জেনে গেছি। এখন আমার দেখো I3 এর সাথে 6 গুণ করলে 6i3 পেয়ে যাচ্ছি। আর ম্যাট্রিক্সের সাথে কাউকে গুণ করা মানে সবার সাথে গুণ করা। তুমি যদি এই I3 এর সাথে 6 গুণ দাও, ভিতরে প্রত্যেকটা ভুক্তির সাথে 6 গুণ দিতে হবে। এবার আসো এর সাথে 7 গুণ দিবা মানে সবার সাথে গুণ দিতে হবে, এটা ইজি। এ স্কোয়ারটা কোত্থেকে পাবো, ম্যাট্রিক্সকে কি বর্গ করা যায় না ভাইয়া, ম্যাট্রিক্সকে সরাসরি বর্গ করা যায় না, তবে একটা কাজ করা যায়, ম্যাট্রিক্সের গুণ করা যায়। তাহলে এ স্কোয়ার সমান এ ইন্টু এ করা যায়, তবে গুণ করার শর্ত কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হতে হবে। তাহলে আমরা দেখি আমরা কি করব। তাহলে আমরা প্রথমে এটা লিখছি, এবার আমরা লিখব এ স্কোয়ার বের করব। তাহলে আমার প্রথম কাজ এ স্কোয়ার বের করা, এরপর বাম পক্ষে বসানো। আমার প্রথম কাজ এ স্কোয়ার বের করা, এরপর এই অংশটাতে বসানো। ওকে, আচ্ছা আমরা প্রথমে এ স্কোয়ার বের করে নিই। সো আসো আমরা যদি এ স্কোয়ার বের করতে যাই, আমি একটু এটা মুছে ফেলি। আমি যদি এ স্কোয়ার বের করতে যাই, তাহলে আমি তো প্রথমে লিখে ফেলছি, এটা আমি লিখে ফেলছি, এর মান আমি জানি। এখন আমি কি করব, এ স্কোয়ার বের করব। আমরা লিখব এ স্কোয়ার সমান হচ্ছে এ ইন্টু এ সমান, এ মানে কত, 408 ইন্টু তার সাথে তাকে গুণ করব 408 তো আমরা দেখব, আমরা এভাবে লিখব, পাশের সাইড নোটে লিখে দিবা, এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা, 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো কয়টা, 3টা। তাহলে লিখব যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান 3, অতএব ম্যাট্রিক্স দ্বয় গুণনযোগ্য, অর্থাৎ এদেরকে গুণ করা যাবে। এটা সাইড নোটে লিখে দিলে ভালো। কেন গুণন, কারণ গুণনের শর্ত না মানলে গুণ করা যায় না, আমরা জানি। এবার আসো আমরা সুন্দর করে লিখে দিই, এবার গুণ করব। গুণ করার নিয়ম জানো তো? হ্যাঁ, রোকে কলাম দ্বারা গুণ করব। প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে দেখো এটা কত নাম্বার রো, 1 নাম্বার রো, এটা কত নাম্বার কলাম, 1 নাম্বার কলাম। তাহলে এটা 1 1 পজিশন, কোন পজিশন, 1 1, রো 1 কলাম 1। তাহলে আমরা কীভাবে গুণ করব, এখানেও 3টা আছে, এখানেও 3টা আছে। তাহলে এই 4 4 16, সেকেন্ডের সাথে সেকেন্ডটা 8 0 0, 4 32,
এবার আমরা করবো হচ্ছে সেকেন্ডটা, 2 নাম্বার রো 1 নাম্বার কলাম। তাহলে কত নাম্বার রো? 2 নাম্বার। তাহলে আমরা এই যে 1 নাম্বার রো 2 নাম্বার রোতে চলে গেলাম। 2 নাম্বার রো 1 নাম্বার কলামই আছে, তাহলে 4 0 0 4 0 0 প্লাস 4 আড়া 32। এরপর এটার সাথে এটাকে গুণ করব, 4 আড়া 32 প্লাস 0 0 0 8 আটা 64, 8 আটা 64। এরপর আমরা এর পরেরটা করব যে এই রো দিয়ে এবার 2 নাম্বারকে, তাহলে 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, এটা ছিল 1 নাম্বার কলাম, এবার 2 নাম্বার কলামে চলে যাবে। তাহলে 4 আর 8 গুণ করলে এবার এটার সাথে গুণ করব, 4 আড়া 32। তোমরা এরকম আর গোল গোল দিতে পারবা না, 4 আড়া 32 প্লাস 8 4 4 আড়া 32 প্লাস 4 0 0। ওকে, এরপরে এটা দিয়ে গুণ করব এটার সাথে, 0 সাথে 8 গুণ করলে 0, 4 সাথে 4 গুণ করলে 4 4 16, 4 সাথে 0 গুণ করলে 0। এরপর এটা দিয়ে গুণ করব 8 8 8 8 64 প্লাস 0কে 4 দ্বারা গুণ করলে 0, এরপর 8কে 0 দ্বারা গুণ করলে 0। এরপর আমরা সবাইকে দ্বারা এই 3 নাম্বার কলামকে গুণ করব, তাহলে 4 আর 4 গুণ করলে 16 প্লাস তারপর হচ্ছে 8 আর 4 গুণ করলে 4 আড়া 32। এরপর 4 আর 8 গুণ করলে 4 আড়া 32। ওকে, 32 32। এরপর আমরা এই 0 দিয়ে যখন 4কে গুণ করব 0 হবে, প্লাস 4 দিয়ে 4কে গুণ করলে 4 4 আর 16, 4 দিয়ে 8কে গুণ করলে 4 আড়া 32। এরপর যদি আমরা করি এই 8 দিয়ে এই 4কে গুণ করলে 4 আড়া 32 প্লাস 0 দিয়ে 4কে গুণ করলে 0 প্লাস 8 দিয়ে 8কে গুণ করলে 8 8 64। তাহলে দেখো আমরা গুণ করে ফেলছি, এটা হচ্ছে গুণনের নিয়ম। আমরা এরপরে যতগুলো গুণ আছে একটা গুণও দেখাবো না, অলরেডি আমি তোমাদেরকে হ্যান্ড নোট দিয়ে দিছি, সেখানে আমি গুণগুলো ভেঙে ভেঙে করাইছি। এরপরে তুমি যতগুলো গুণ করবে সবগুলো এই নিয়মে করবে। ওকে, আমি গুণনের একটা নিয়ম দেখাই দিলাম। তাহলে আমরা গুণ করলাম, গুণ করে এবার কী করবে, এদেরকে যোগ করলে তুমি নতুন ম্যাট্রিক্সটা পেয়ে যাবা। এবং সেই যে এ স্কোয়ার পাবা, এ স্কোয়ারটা আমি উপরে লিখে দিই। এ স্কোয়ার যেটা পাবা সেটা হবে এরকম, আমার এখানে করা আছে 48 32 96, 48 32 96, 64 16 64 16 64। এরপর আছে হচ্ছে 80 48 96, 80 48 96। তুমি যদি এদেরকে যোগ করো তাহলে দেখবে এটা পেয়ে গেছো। তাহলে আমরা এ স্কোয়ার বের করে ফেলছি না? ওকে, যেহেতু আমরা স্কোয়ার বের করে ফেলছি, এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে ওই যে সমীকরণটা দেওয়া আছে, হ্যাঁ, এই সমীকরণে মান বসানো। এই সমীকরণে আমরা এই বাম পক্ষে কী কী আছে তাহলে আমরা লিখবো, সুতরাং এটার মান বের করব, এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 6i3, এটার মান কত আমরা বের করব। সো এটার মান কত আমরা বের করব, তাহলে দেখো এ স্কোয়ারের জায়গায় স্কোয়ারের মান বসাই দাও, কত আসে 48 32 96, তারপর হচ্ছে 64 16 64, 80 48 96 গেল, মাইনাস 7a, 7 ইন্টু এর মান কোনটা, এর মান এটা বসাই দিই 408 840 448। এরপর 6i3 প্লাস 6i3 মানে তো বুঝো 100 010 1001। ওকে, এবার আমি একটা কাজ করি, এ স্কোয়ার তো স্কোয়ারের মতো থেকে গেল, 48 32 96 64 16 64 80 48 96 মাইনাস এই 7 দ্বারা সবাইকে গুণ করতে হবে। তাহলে দেখো গুণ করলে 4 7 28 7 0 0 7 8 56 7 8 56 4 7 28 7 0 0, তারপর হচ্ছে 4 7 28 4 7 28 7 8 56 প্লাস 6 দ্বারা গুণ করলে এখানে হবে 60010600006। এবার আমরা কি করব, কোনো ম্যাট্রিক্সের একাধিক ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে হলে তার মাত্রা সেম হতে হয়। এটাও 3/3, এটাও 3/3, এটাও 3/3, যোগ বিয়োগ করা যাবে। তাহলে আমরা কি করব, এই যে দেখো এটা বিয়োগ এটা যোগ এটা, এরপর সেম সবগুলো পজিশন একই পজিশনে সবগুলো করব। করার পর আমরা এরকম এটা বিয়োগ এটা যোগ এটা যা পাবো, এটা বিয়োগ এটা যোগ এটা, এটা বিয়োগ এটা যোগ এটা, এবার প্রত্যেকটা সেম টু সেম পজিশন যোগ বিয়োগ করব। করার পর আমি যা পাবো, হ্যাঁ, করার পর আমি যা পাবো সেটা আমি লিখে দিচ্ছি। এটা করার পর মানে তুমি ক্যালকুলেশন করার পর যা পাবা আমি সেটা সরাসরি লিখে দিই। হ্যাঁ, আমি সরাসরি লিখে দিই যে করার পরে যাইয়া আমরা এই জিনিসটা পাবো।
তোমরা আমার হাতে লেখার নোটটাতেও পাবা, আবার এখান থেকেও তোমরা নিজেরা করে নিলে মিলাইতে পারবা। 26, 32, 48, তোমরা কোনো ক্যালকুলেশনে ভুল আছে কিনা একটু চেক করিও, হ্যাঁ, হোপফুলি ভুল থাকার কথা না। একটা ভুল ছিল হচ্ছে ওই যে এখানে আমি ভুলে আগের বার 8 দিয়ে দিয়েছিলাম যে হাতে লেখাটার মধ্যে, সো সেক্ষেত্রে তোমরা এটা -6 করে নিও। 52, 20, 46 এরকম। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমাকে বের করতে হবে এক্সের মান, আর তারা বলে দিয়েছে এই জিনিসটার মান কত 2x, তাহলে এটার মান হচ্ছে 2x ইকুয়ালস টু, আচ্ছা একটু খেয়াল করো তো, এখানে যদি তুমি এই কাজটা করতে পারো 2 ইন্টু সামথিং, 2 কাটাকাটি, সামথিং যেটা থাকে সেটাই তো এক্সের মান, হ্যাঁ, তাহলে এখানে সবাইকে 2 এর গুণিতক আকারে প্রকাশ করো। 2 ইন্টু 13, 2 ইন্টু 16, 2 ইন্টু 20, 2 ইন্টু 4, 2 ইন্টু -3, 2 ইন্টু 32, 2 ইন্টু 26, 2 ইন্টু 20, সরি 10, 2 ইন্টু 23। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব 2x এর মান যদি এটা হয়, তাহলে এখান থেকে 2টা বের হয়ে চলে আসবে না, 2x ইকুয়ালস টু এই যে 2 আসবে মানে সবার থেকে আসবে, সবার থেকে আসলে থাকে কত 13, 16, 20, তারপর হচ্ছে 4, -3, 32, 26, 10, 23, এই যে দেখো এটা। তাহলে আমাদের মিলছে কি না? হ্যাঁ মিলছে। তাহলে আমাদের 2 কাটাকাটি, তাহলে এক্সের মান কোনটা? 2 কাটাকাটি করলে এটাই হচ্ছে এক্স মান, তোমরা পরের লাইনে লিখবা আর কি। সুতরাং এক্সের মান হচ্ছে এটা, এরপর তোমরা সুন্দর করে লিখে দিবা উত্তর এক্সের মান এত। এবার আসি, তাহলে আমরা অলরেডি 2 নাম্বার প্রশ্ন আমাদের সলভ করা শেষ। এবার হচ্ছে আমরা 3 নাম্বারে যাব। 3 নাম্বারটা আরও ইজি। সো 3 নাম্বারে আমরা কী করবো একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। 3 নাম্বারে আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে তোমাকে একটা বি ম্যাট্রিক্স তারা দিয়ে দিছে, দেওয়ার পর তোমাকে একটা শর্ত দিছে এবি সমান বি, সরি এবি না, এটা এসি হবে মনে হয়, কারণ তোমাকে সি ম্যাট্রিক্স বের করতে বলছে না, ও না ঠিক আছে এবি, এখান থেকে এবি। তাহলে তোমাকে ওরা বলে দিয়েছে বি একটা ম্যাট্রিক্স দেখাও যে এবি সমান বি এ সমান 80I3। তাহলে তোমার কাজ কি ভাই? তোমার এ তো আমরা আগে থেকে জানি, বি দেওয়া আছে, এখন আমাকে প্রথমে কি করতে হবে? এবি বের করতে হবে। এ আমাদের দেওয়া আছে, এ কত দেওয়া আছে? 408, এরপর হচ্ছে 840, এরপর হচ্ছে 448। প্রথমে এ লিখবো ইন্টু এরপর বি লিখবো, বিটা হচ্ছে তো দেওয়া আছে 10, 10, -10, -20, 0, 20, 5, -5, 5। এবার দেখো গুণ করব, গুণনের শর্ত কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হতে সাইড নোটে লিখে দিবা, যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান, অতএব গুণন সম্ভব। এবার তোমরা যে কাজটা করো গুণ করবো, আগের মতো একটা ওই শিখিয়ে দিছি না, হ্যাঁ গুণ করবা। গুণ করার পর তুমি কি পাবা সেটা আমি লিখে দিই। তুমি পাবা হচ্ছে 8000, তুমি পাবা হচ্ছে 080, তুমি পাবা হচ্ছে 0080। এবার দেখো 80 কমন নেওয়া যায় না, এটি কমন নেওয়া যায় না, 1001001। অনেকে এখন আমাকে প্রশ্ন করবে, ভাই আপনি একটু আগে বলছেন ম্যাট্রিক্স থেকে কমন নিতে হলে প্রত্যেকটা ভুক্তি থেকে কমন নিতে হয়, তাহলে আপনার তো এখানে প্রত্যেকটা ভুক্তিতে 80 নাই, আপনি কিভাবে কমন নিছেন? সো তাদের জন্য যদি কারো মনে এই প্রশ্ন আসে, তাদের জন্য 80 80 80 0 0 0 0 0 0। যারা বলতেছো ভাইয়া আমাদের তো 80 নাই, আপনি কিভাবে কমন নিছেন, তাদের জন্য আমি আনসার দিচ্ছি। 0 মানে হচ্ছে 80 × 0, সমস্যা আছে? 0 মানে 80 × 0, 80 × 0, 80 × 0, 80 × 0, 80 × 0, কোনো সমস্যা আছে? নাই। তাহলে 80টা কমন নিলে ওইগুলো থেকে যায়। আশা করি বুঝাতে পারছি। সো তাহলে আমরা এই যে এই রূপটা দেখে কি মনে হয়? আমরা এর আগের প্রশ্নে এটাকে বলছিলাম অবেদ ম্যাট্রিক্স I3, তাহলে এটা হচ্ছে 80I3। তাহলে দেখো আমি এবি বের করার পর 80I3 পাইছি, একইভাবে বিএ বের করবা। দেখো বিএ কিন্তু এবি আর বিএ সেম কথা না, তুমি বিএ করলে প্রথমে বি এরপর এ থাকবে, এরপর ক্যালকুলেশন করবা, তাও সেম অ্যান্সার পাবা। সবসময় কিন্তু সেম অ্যান্সার পাওয়া যায় না, বাট এই প্রশ্নটা এমন দিয়েছে যে পাওয়া যাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে তো এটা প্রমাণ করতে হবে, তোমাকে বলছি বি সমান এটা হলে দেখাও যে এটা সমান এটা, তাহলে তো প্রমাণ করতে হলে বি এ বের করো। বি এ বের করার পর দেখলা যে সেম আসলো, তাহলে দেখলা যে এ বি এর মান যা আসলো বি এর মানও তা আসলো, এর মানে এ বি আর বি এ কেমন সমান, আর সেই মানটা কত? 80√3। সুতরাং তুমি বলতে পারো এ বি সমান বি এ সমান 80√3 বলতেছি 80I3। তাহলে আমাদের 3 নাম্বারের আনসারও শেষ। এবার আসে আমাদের 4 নাম্বার প্রশ্ন।
4 নম্বর প্রশ্নে যদি আমরা যাই, আমাদের 4 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এমন একটি ম্যাট্রিক্স সি নির্ণয় করো যেন এসি সমান সি এ সমান I3 হয়। সো ব্যাপারটা আমাদের খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে কেউ যদি আমাদের বিপরীত ম্যাট্রিক্স পড়ে থাকো, আশা করি তোমরা সবাই বিপরীত ম্যাট্রিক্স সম্পর্কে আইডিয়া আছে। বিপরীত ম্যাট্রিক্স, তো তুমি যদি বিপরীত ম্যাট্রিক্সের ডেফিনেশনে যাও, সংজ্ঞা, বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞায় যদি দাও, তুমি প্রথম একটাই শর্ত পাবা, যদি এই শর্তটা ফুলফিল হয় তখন ডট 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 ডট। সেই শর্তটা হচ্ছে এ বি সমান বি এ সমান আই। অর্থাৎ এ বি সমান বি এ সমান যদি আই হয়, তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্সের এ বি বি এ সমান এবং তার মানটা একটা অবেদ ম্যাট্রিক্স আই ম্যাট্রিক্স, তাহলে 100% কনফার্ম এ হচ্ছে বি এর ইনভার্স ম্যাট্রিক্স, বি হচ্ছে এ এর ইনভার্স ম্যাট্রিক্স বলা যায়। তোমাকে বলা হলো এ বি সমান বি এ সমান আই, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স বের করো। এই বি ম্যাট্রিক্স মানে কি? এ এর ইনভার্স। তোমাকে বলা হলো এ বি সমান বি সমান আই, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স বের করতে বললো, এ ম্যাট্রিক্সটা কি? বি এর ইনভার্স। তাহলে এক কথায় এরকম যদি কখনো থাকে, এর মানে হচ্ছে একটা ম্যাট্রিক্স আরেকটার ইনভার্স। সো একটা জানা আরেকটা অজানা, অজানাটা বের করতে হলে জানাটাকে ইনভার্স করলে হয়ে যায়। ঠিক সেম জিনিস এখানে, এ আমার জানা আছে, বলা হলো এসি সমান সি এ সমান I3 যদি হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এ সমান I3, তাহলে আমাকে সি নির্ণয় করতে হবে। তাহলে সি মানে কি? এখান থেকে বোঝা যাচ্ছে সি হচ্ছে আমাদের সি হচ্ছে কি? এর ইনভার্স ম্যাট্রিক্স। এর মানে আমরা এ ইনভার্স বের করলে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার সি, তাহলে আমাকে ইনভার্স বের করতে হবে। তাহলে এই প্রশ্নটার আনসার করার জন্য সর্বপ্রথম তোমাকে যে কাজটা করতে হবে, ইনভার্স ম্যাট্রিক্সের ডেফিনেশন লিখতে হবে এবং শর্ত লিখতে হবে। শর্ত লেখার পর ইনভার্স ম্যাট্রিক্স বের করার, যেমন এ ইনভার্স ম্যাট্রিক্স বের করার সূত্র দেখাইতে হবে, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এ এর নির্ণায়ক মান। অ্যাডজয়েন্ট অফ এ মানে কি? এর সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব ডিভাইড বাই এর নির্ণায়ক মান। সো এই জিনিসগুলো আগে একটু ছোট্ট করে লিখে দিতে হবে। লেখার পর এবার তাহলে আমরা লিখব, আমাকে বলা হয়েছে কি এমন একটা ম্যাট্রিক্স সি নির্ণয় করো যেন এটা হয়। তাহলে আমরা লিখব, এবার আমরা সুন্দর করে একটা ফিনিশিং লাইন লিখে দিব যে যেহেতু এসি সমান সি এ সমান I3, অতএব বিপরীত ম্যাট্রিক্সের শর্ত অনুসারে সি ম্যাট্রিক্সটি হচ্ছে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। এবার আমাদের এ ইনভার্স নির্ণয় আমরা করব কি? এ ইনভার্স নির্ণয়। এ ইনভার্স নির্ণয় করতে গেলে আমার কি লাগে? আমরা এ ইনভার্সের ফর্মুলা কি? 1 নির্ণায়ক মান ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে প্রথমে নির্ণায়ক মান বের করতে হবে। তো আমার কাজ কি বের করা? নির্ণায়ক মান বের করা, এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করা। এ আমি অলরেডি জানি 4 0 8, তারপর হচ্ছে 8 4 0 8 4 0, এরপর হচ্ছে 4 4 8। প্রথমত দেওয়া আছে দিয়ে আমাদের চক থেকে পাই দিয়ে এ ম্যাট্রিক্সটা লিখবা, এরপর আমরা এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান লিখলাম। তাহলে আমরা এখান থেকে সলভ করব। আমরা যে কোনো একটা, আমি প্রথম কলাম বরাবর বিস্তৃতি করলাম, তাহলে 4কে ধরে করলে 4-এর রো কলাম বাদ 4 32 মাইনাস 4 0 0, এরপর 0 বাদ, এরপর 8কে ধরে করলে 8-এর রো বাদ কলাম বাদ 4 32 মাইনাস 4 4 16। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাবো হচ্ছে 256। ক্যালকুলেশন করলে তোমরা 256ই পাবা। ক্যালকুলেশন করলে কত পাবা? 256, 256। তাহলে নির্ণায়ক মান বের করা শেষ। এবার আমার কী করতে হবে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয়? সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতে হয়। অ্যাডজয়েন্টের বাংলায় হচ্ছে অনুবন্ধী বলা হয়। এখন সহগুণক ম্যাট্রিক্স কীভাবে বের করে? সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে প্রত্যেকটা ভুক্তি। তাহলে আমার এটা যদি এ ম্যাট্রিক্স হয়, এ ম্যাট্রিক্স যদি হয়, তার প্রত্যেকটা ভুক্তির সহগুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, কোন একটা ম্যাট্রিক্স এ সমান হচ্ছে এরকম A11 A12 A13 A21 A22 A23, আমি একটু বুঝিয়ে দিই, A31 A32 A33। যদি এরকম কোন একটা ম্যাট্রিক্স হয়, এ ম্যাট্রিক্সটার সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে A⁻C কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স A11 A12 A13 A21 A22 A23 A31 A33 A32 A33। A11 মানে হচ্ছে A11 হচ্ছে কি? এ ম্যাট্রিক্সের 1 নম্বর রো 1 নম্বর কলামের ভুক্তি। এই A11 এর সহগুণককে আমরা A11 দ্বারা প্রকাশ করি। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে
A11 এর সহগুণক হচ্ছে A11, A21 এর সহগুণক A21, বুঝছি তো? আচ্ছা, সহগুণক কীভাবে বের করব? A11 এর সহগুণক কীভাবে বের করে? সিম্পল ব্যাপার। A11 এর সহগুণক বের করার নিয়ম দেখো, A11 বের করতেছি, প্রথমে দিতে হবে একটা চিহ্ন। চিহ্নটা কোত্থেকে দিব? এখানে কত লেখা আছে? 1 1, তাহলে A-1 টু দি পাওয়ার 1 + 1, তাহলে এক আর একে যোগ করলে কী হয়? 2, তো -1 হোল স্কয়ার মানে কি? +1, তাহলে এখানে প্লাস চিহ্ন। কিন্তু যদি এটা A23 হইতো, A23 বের করতেছি, 3 2 কত? 5, তাহলে তখন -1 টু দি পাওয়ার 5 মানে কি? মাইনাস। সো আমরা মাথায় রাখবো এখানে নিচে যে দুইটা সংখ্যা আছে তাদেরকে যোগ করলে যোগফল যদি জোট সংখ্যা হয় তাহলে প্লাস, বিজোড় সংখ্যা হলে মাইনাস চিহ্ন দিতে হয়। অথবা আমরা মুখস্থ রাখতে পারি প্লাস মাইনাস প্লাস, এভাবে চলতে থাকবে, অর্থাৎ পাশাপাশি একটা প্লাস একটা মাইনাস। A11 এর জন্য A11 এর রো এবং কলামকে বাদ দিতে হবে, এটার রো বাদ কলাম বাদ, বাকি যেটা থাকে তার নির্ণায়ক মান। তাহলে বাকি যেটা থাকে এটা, এই যে এটা, তাহলে এটার নির্ণায়ক মান A22, A32, A23, A33। এবার কি করব? নির্ণায়ক মান বের করব। 2/2 ম্যাট্রিক্সের নির্ণায়ক মান কীভাবে বের করে? প্রথমে এই কর্নারের এদেরকে গুণ করব, মাইনাস চিহ্ন, এই দিকের এদেরকে গুণ করব। পারবো না? যদি তুমি এটা বের করতে যাইতা, সামনে আগে একটা মাইনাস চিহ্ন দিতা, তারপর এটার রো বাদ এটার কলাম বাদ, মানে যার জন্য বের করবো তার। এভাবে করে করে আমরা সহগুণক ম্যাট্রিক্স বের করতে পারবো। সো আমি তোমাদেরকে 3টা সহগুণক ম্যাট্রিক্স বের করে দিব। এখন আসো, অনেকে লিখবে হচ্ছে কি, এই ভুলটা আমরা ভুল না আসলে, মানে অনেকে এই কাজটা করে যেটা লেখা উচিত না। অনেকে লেখে 4 এর সহগুণক এত, 8 এর সহগুণক এত, 4 এর সহগুণক এত। আচ্ছা আমার বলো তো, এই 4 কোন 4 আর এই 4 কোন 4? 4 তো এখানে অনেকগুলো আছে, এই 4 দ্বারা তুমি কোন 4 মিন করতেছ? বলা যায়? যায় না। সো এই কাজ আমরা করব না। এই 4 মানে কি? 1 নম্বর রো 1 নম্বর কলাম, তাহলে এটা অ্যাকচুয়ালি A11 এর মান। A11 = 4 এর সহগুণক, এভাবে লিখব, এত এর সহগুণক বড় হাতের A11 = এটার রো বাদ দাও, এটার কলাম বাদ দাও, বাদ দিলে কি থাকে? 4048। তাহলে আমরা লিখব কি, এদিকে গুণ করলে 4 8 32 - 4 0 0 মানে হচ্ছে 32। এবার হচ্ছে এ, মনে করো 1 2 বের করব। A12 সমান কত? 8, 8 এর সহগুণক এ বড় হাতের 1 2। এবার 1 2 মানে 2 একে কত? 3, বিজোড় সংখ্যা মানে হচ্ছে মাইনাস চিহ্নটা বসে যাবে। নির্ণায়ক মান, এটার রো বাদ দাও, এই 8 এর জন্য বের করতেছি না, 8 এর রো বাদ 8 এর কলাম বাদ, তাহলে আর বাকি থাকে কোনটা? এই দুইটা আর এই দুইটা, তাহলে 0848। এবার 8 মাইনাস চিহ্নটা রয়ে গেল, 8 0 0 - 4 8 32, মাইনাস মাইনাসে প্লাস 32। এভাবে প্রত্যেকটা বের করব। বের করার পর আমরা এভাবে কয়টা বের করব? 9টা। আমি হাতে লেখার মধ্যে বের করে দিয়েছি। সো বের করার পর তুমি যে মানগুলো পাবা, আমি বলে দিই, তুমি বের করার পর যেটা পাবা সেটা আমি লিখে দিই, তাহলে তোমাদের বাসায় করার পর মিলাতে সুবিধা হবে। সো সহগুণক ম্যাট্রিক্স যেটা আমরা পাবো সেটা আমি লিখে ফেলি। সেই সহগুণক ম্যাট্রিক্সটা হবে এরকম, AC = 32 32 - 32, এরপরে -64, সরি ভুল লিখে ফেলতেছি না, 32 - 32 -64 0 64 16 -16 16। ওকে, এটা পাবা। অর্থাৎ তুমি 4-এর এটার জন্য যখন করবা 32 পাবা, এটার জন্য করলে 32 পাবা, এটার জন্য করলে -32 পাবা। এরকমভাবে তোমরা পাইতে থাকবা, এরকমভাবে তোমরা পাইতে থাকবা। সো এরকম তুমি এটার জন্য পাবা এটা, এটার জন্য পাবা এটা, তো যার জন্য যেটা পাইছে তার পজিশনে ওটা বসাই দিয়েছে। এটাকে আমরা বলি সহগুণক ম্যাট্রিক্স। ওই সহগুণক ম্যাট্রিক্সকে কী করবো? ট্রান্সপোজ করব। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে এর সহগুণক ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দিব। তাহলে ট্রান্সপোজ মানে কি? রোটা কলাম হয়ে যাবে, কলামটা রো হয়ে যাবে। 32 32 - 32, এই 1 নম্বর রোটা 1 নম্বর কলাম হয়ে গেল। -64 0 -16, তারপর হচ্ছে আমাদের 16 - 16 16, শেষ। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের হয়ে গেছে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যখন পেয়ে গেছি, এবার আমার ইনভার্স ম্যাট্রিক্স কী হবে? এই ইনভার্স সমান হবে 1/নির্ণায়ক মান। নির্ণায়ক মান কত? 256 ইন্টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা, এই যে এটা এখানে বসাই দিব। বসাই দিলে যেটা পাবো ওইটা ওইভাবে রেখে দিব, আর গুণ করা লাগবে না। গুণ করা লাগবে না, ওইভাবে রেখে দিলে এটা হচ্ছে এর ইনভার্স ম্যাট্রিক্স। আনসার শেষ নয়। অনেকে এখানে শেষ করে দিবে, ভুল।
এ ইনভার্স তোমাকে বের করতে বলে নাই, তোমাকে বলছে কি সি ইনভার্স। তাহলে তুমি লিখবা যেহেতু এ ইনভার্সই প্রকৃতপক্ষে সিমেট্রিক্স, অতএব সি সমান এটা। তাহলে আনসার শেষ। আশা করি আমরা বুঝতে পারছি। এবার আসো যেটা নিয়ে আমাদের অনেকে একটু হয়রানি হবে হয়তো, বাট খুবই ইজি একটা প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে আমার লাস্ট কোয়েশ্চেনটা, এটা আমাদের শেষ। এবার দেখি আমরা একটু দেখি কুইক একটু এদিকে তাকাই। আচ্ছা, আমাদেরকে বলা হলো উৎপাদন, বিপণন ও বিতরণ শাখার শ্রমিকদের মাসিক মোট বেতন যথাক্রমে এত এত এত। কার? উৎপাদন শাখার, বিপণন শাখার, বিতরণ শাখার। এর মানে উৎপাদন শাখার মাসিক বেতন হলো 1,96,000 টাকা। তারপর হচ্ছে বিপণন শাখা যেটা আছে, বিপণন শাখার জন্য 88,000 টাকা টোটাল সবার। তারপর হচ্ছে আমাদের আরেকটা কী ছিল? আরেকটা ছিল হচ্ছে বিতরণ শাখার হচ্ছে পার মান্থ স্যালারি হচ্ছে 2 লাখ টাকা সবার। তাহলে হলে শ্রেণী 1, শ্রেণী 2 ও শ্রেণী 3-এর ভুক্ত একজন শ্রমিকের মাসিক বেতন কত তা নির্ণয় করো। আমরা আগেই বলে দিছিলাম এখানে এরকম ছিল উদ্দীপকে শ্রেণী 1, শ্রেণী 2, শ্রেণী 3। এবার এই শ্রেণীগুলা 3টে শাখাতে বিভক্ত ছিল। কয়টা শাখাতে? 3টে শাখাতে। এই 3টার মধ্যে প্রথমটার নাম ছিল হচ্ছে উৎপাদন, এরপরেরটা বিপণন, এরপরেরটা বিতরণ। তাহলে আমাদের এখানে শ্রেণী 1, শ্রেণী 2, শ্রেণী 3 আর উৎপাদন, বিপণন, বিতরণ 3টা আলাদা শাখা আছে। এখন তোমাকে যেটা বলা হলো সেটা হচ্ছে উৎপাদন শাখার টোটাল মাসিক আয় হচ্ছে 1,96,000 টাকা। এখন তুমি যদি আমাদের এখানে যেটা আমাদের দেওয়া ছিল সেটা যদি আমি দেখি, আমাদের এখানে ছিল হচ্ছে 4, 8, 4, এরপর ছিল হচ্ছে 0, 4, 4, এরপরে 8, 0, 8। এর মানে ব্যাপারটা কেমন দেখো, উৎপাদন শাখায় শ্রেণী 1-এ 4 জন শ্রমিক আছে, শ্রেণী 2-এ 8 জন শ্রমিক আছে, শ্রেণী 3-এ 4 জন শ্রমিক আছে। এই শ্রেণী 1 ভালো করে খেয়াল করো, আগেই বলে দিয়েছিল উদ্দীপকে, শ্রেণী 1-এর সে যে শাখাতেই থাকুক বেতন সেম। ওর বেতন 1 মাসে 15,000 টাকা হইলে ওরও 15,000, ওরও 15,000। ওর বেতন 1 মাসে 5,000 টাকা হইলে ওরও 5,000, ওরও 5,000। এর মানে সবার সেম। তবে এভাবে সবার সেম না, শ্রেণী 1-এর সবার সেম, শ্রেণী 2-এর সবার সেম, শ্রেণী 3-এর সবার সেম, বাট উৎপাদনের সবার সেম না। এই 4 জনের বেতন একরকম, এই 8 জনের বেতন আরেক রকম, এই 4 জনের বেতন আরেক রকম। আমি ধরে নিলাম শ্রেণী 1-এ যারা তাদের আমরা এভাবে লিখে দিব, ধরি শ্রেণী 1-এর একজন শ্রমিকের মাসিক বেতন X টাকা, শ্রেণী 2-এর একজন শ্রমিকের মাসিক বেতন Y টাকা, শ্রেণী 3-এর একজন শ্রমিকের মাসিক বেতন Z টাকা। এখন আমি যদি বাবা তোমার জিগাই, এই উৎপাদনের জন্য শ্রমিক আছে 4 জন, 8 জন, 4 জন, 16 জন। এই 16 জন শ্রমিকের টোটাল মাসিক বেতন 1,96,000 টাকা। এর মানে কি, এখানে কয়জন আছে? 4 জন। এদের বেতন কত টাকা করে? X টাকা করে। একজনের বেতন যদি X টাকা হয়, 4 জনের বেতন কত টাকা? 4X টাকা। ওকে, এবার এই 8 জনের মধ্যে একজনের বেতন Y টাকা হলে 8 জনের বেতন কত? 8Y টাকা। শ্রেণী 3-এর একজনের বেতন Z টাকা হলে 4 জনের বেতন কত? 4Z টাকা। এর মানে টোটাল 16 জনের বেতন যোগ করে ফেলছি না? 4 জনের বেতন প্লাস 8 জনের বেতন প্লাস 4 জনের বেতন, সবার বেতনই মিলে হচ্ছে 1,96,000 টাকা। হ্যাঁ, ব্যাপারটা বুঝছি না? বুঝছি। এবার আসে বিপণনে শ্রেণী 1-এ 0 জন শ্রমিক। 0 জন শ্রমিক মানে হচ্ছে একজন শ্রমিকে পায় X টাকা, 0 জন শ্রমিকে পায় 0 টাকা, মানে 0। আমরা আমাদের সুবিধার্থে 0টা লিখছি, না লিখলেও চলে, বাট 0টা লিখলে আমাদের একটু পরে ক্যালকুলেশন করতে সুবিধা হবে নির্ণায়কের মাধ্যমে। 4 জন শ্রমিকে কত টাকা পায়? 4Y, 4 জন শ্রমিকে 4Z ইকুয়ালস টু বিপণনে টোটাল শ্রমিকের বেতন 88,000 টাকা। 88,000 টাকাকে 44 ভাবিও না, এগুলো ইংলিশে লেখা। এবার আসো বিতরণে।
বিতরণে 8 জন শ্রমিক, শ্রেণী 1-এ আছে 8 জন, তাহলে 8x, এখানে আছে 0 জন 0y, এখানে আছে 8 জন 8z, টোটাল মাসিক বেতন 2 লক্ষ টাকা। বুঝছি না? এখন একটা ব্যাপার হচ্ছে, অনেকে বলবে ভাইয়া যেহেতু এখন আমার কাজ কি, আমাকে বলছে শ্রেণী 1, শ্রেণী 2, শ্রেণী 3 ভুক্ত একজন শ্রমিকের মাসিক বেতন কত, তাহলে শ্রেণী 1 ভুক্ত একজন শ্রমিকের মাসিক বেতন কত টাকা, x টাকা, y টাকা, z টাকা, এর মানে কার মান বের করবো, x y z এর মান। তাহলে 3টা সমীকরণ, 3টা আননোন বের করা যায় না? যায়। অনেকে অনেক পদ্ধতিতে করবে, কোনো পদ্ধতিতে আনসার বের করলে মার্কস পাবা না, কি পাবা, গোড়ার ডিম পাবা। তোমাকে ওইখানে উল্লেখ করে দিছে শ্রমিকের মাসিক বেতন কত তা নির্ণায়কের সাহায্যে নির্ণয় করো। নির্ণায়কের সাহায্যে নির্ণয় করতে হবে। আর নির্ণায়কের সাহায্যে নির্ণয় করতে গেলে সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে ক্রেমারের নিয়ম। কার নিয়ম? ক্রেমারের নিয়ম। এর মানে ডাইরেক্ট বলে নাই ক্রেমারের নিয়ম, বলছে নির্ণায়কের সাহায্যে নির্ণয় করো। অর্থাৎ তোমাকে এই সমাধান করার সময় নির্ণয় করে করে করতে হবে। আমরা কোন পদ্ধতিতে নির্ণয় করে করে করি? ক্রেমারের পদ্ধতিতে। তাহলে আমাদের ক্রেমারের পদ্ধতিতে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে, অন্য পদ্ধতি নট অ্যালাউড, আমাকে ক্রেমারের পদ্ধতি করতে হবে। বুঝছো? তুমি চাইলে কিন্তু ক্যালকুলেটার এটা করে ফেলতে পারবা, যে আনসার পাবা ক্রেমারের সেম আনসার পাবা, কিন্তু তোমাকে ক্রেমারই করতে হবে। তাহলে আমরা ক্রেমার কিভাবে করি? আমরা ক্রেমারের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি, প্রথমে একটা আমাদের নির্ণায়ক মান ডি বের করতে হয়। সেই ডি কিভাবে করে? এই যে এক্স ওয়াই জেডের চলো সহগগুলোর মাধ্যমে। সহগ কে কে? 4 0 8 8 4 0 4 4 8, এই যে এদের নির্ণায়ক মান আমরা আগে অলরেডি বের করছি, 256 পাইছি, সেমেস্টারে বের করব। এবার আমাকে বের করতে হবে ডিএক্স। ডিএক্স মানে কি? ডিএক্স মানে হচ্ছে, দেখো এক্সটাকে বাদ রেখে এটা লিখে ফেলবো। কাকে বাদ রাখছি? এক্সকে। ওই এক্সের জায়গায় ধ্রুব পদগুলো লিখতে হয়। কার জায়গায়? এক্সের জায়গায়। ডি ওয়াই বের করার সময় ওয়াইয়ের গড়টা খালি রেখে সেখানে এগুলো লিখবো। ডিজেড বের করার সময় তাহলে এখানে 1,96,000, 88,000, তারপর হচ্ছে 2 লাখ। এখন তুমি বিস্তার করলেই কাজ শেষ, সেখান থেকে একটা মান পেয়ে যাবা। এখন তুমি যে বিস্তার করবা, আমাদের স্টুডেন্টরা যে কাজটা করবে, কেউ একজন মনে করো 1 নাম্বার রো ধরে বিস্তার করলা, আমি জাস্ট দেখা নিয়মটা, 1 নাম্বার রো ধরে বিস্তার করলা। তুমি যখন 1,96,000 ধরলা, তাহলে তুমি এভাবে লিখবা না, 1,96,000 ইন্টু এটার রো কলাম বাদ, এবার হচ্ছে এই দিকে এটার নির্ণায়ক মান, তাহলে 4 8 32 মাইনাস 4 0 0। এবার যদি তুমি এই 8টাকে নিতে যাও, আমি নিলাম মনে করো -8। এবার দেখো এই 8-এর রো বাদ কলাম বাদ, তাহলে থাকবে কত? এই যে এদিকে 88,000, এদিকে 2 লাখ, এদিকে 4, এদিকে 8। এই 8 দিয়ে 88,000কে গুণ করতে হবে, মাইনাস 4 দিয়ে 2 লাখকে গুণ করতে হবে। অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। করা যাবে না? যাবে, কিন্তু আমরা করব না। আমরা তো মনে করো একটু জিনিয়াস, একটু সোরা টাইপসের। আমরা এই প্রথম কলামটাকে ধরে বিস্তার করব। তাহলে কি হবে? ওরে ভাই, যেটাকে ধরে বিস্তার করি সেটা তো সামনে বসে, ক্যালকুলেশন তো অন্যদের মধ্যে। তাহলে দেখো না, করলাম এতকে ধরলাম, রো কলাম বাদ দিলে 4 8 32 মাইনাস 0। এবার হচ্ছে -88,000, এরপর রো কলাম বাদ দাও, 88,000-এর রো বাদ কলাম বাদ, তাহলে কত বসে? এই যে 8 8 64 মাইনাস 8 0 0। হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। এরপর হচ্ছে তুমি প্লাস 2 লাখকে করো, 2 লাখের রো বাদ কলাম বাদ, 4 8 32 মাইনাস 4 4 16। পারবে না? এভাবে করে তুমি, এবার তুমি এখানে 32 থেকে 0 বিয়োগ দাও, ক্যালকুলেশন করে ক্যালকুলেটার ইউজ করো, এভাবে করলে সুবিধা। তাহলে আমি যে কাজটা করব, তাহলে আমি এখানে বিস্তার করছি কাকে দিয়ে? 1 নম্বর কলামকে দিয়ে। যখন ওয়াইটা বের করব, তখন এই অংশটা কোথায় থাকবে? এখানে থাকবে। জেডেরটা বের করলে এই অংশটা থাকবে এখানে। ওই এই অংশটা যেখানে আছে সেটাকে আমরা কি করব? বিস্তার করব। সো তোমাদের এটাকে তুমি ডিএক্স এর মান বের করবা। কীভাবে বের করবা তো বলছি। আচ্ছা, ডিএক্স এর মান বের করবা, সিমিলারলি তোমরা ডিওয়াই এর মান বের করবা, ডিজেড এর মান বের করবা। সো ডিওয়াই যদি বের করতে যাও কীভাবে বের করবা? এই যে 408, ওয়াইটা খালি রাখবা 448, মানে এখান থেকে এই ডি এর মান থেকে
ওয়াইটা খালি রাখবো, ওয়াইয়ের জায়গায় 1,96,000, তারপর হচ্ছে 88,000, তারপর হচ্ছে 2 লক্ষ। এবার এই কলামকে ধরে বিস্তার করো, যে কোনোটাকে ধরে বিস্তার করা যায়। এরপর তুমি যখন ডিজেড বের করবা তখন কী করবা? তখন তুমি যে কাজটা করবা 408,840 3 নাম্বারটা খালি রাখবা, যেটা খালি রাখবে সেখানে বসাই দিবে 1,96,000, 88,000, 2 লক্ষ। এবার নির্ণয় করো, আনসার বের করো। এখন তুমি বের করার পর যা যা পাবা তা আমি একটু লিখি। অর্থাৎ তুমি বের করে কি পাবা, তুমি কার মান কত পাবা সেটা আমি একটু বলে দিই, না হয় আবার তোমাদের বাসায় ক্যালকুলেশনের ঝামেলা হয়ে যাইতে পারে। তো তুমি যার মান যা পাবা, তুমি ডিকে নির্ণয় করে পাইছো 256, তুমি ডিএক্সকে নির্ণয় করে পাবা হচ্ছে 38,40,000, 38,40,000 এটা পাবা। তুমি ডিওয়াই করলে পাবা 30,72,000, 30,72,000। এরকম টাকা যদি আমাদের হাতে থাকতো কত ভালো লাগতো। যদি এরকম মনে করো ম্যাথ করতে করতে যদি এরকম হইতো, যত টাকার ম্যাথ করবো তত টাকা আমার ব্যাংকে জমা হয়ে যাবে, তাহলে আমি তো মনে করো মিলিয়ন বিলিয়নের নিচে ম্যাথ করতামই না, করতামই না। কিন্তু দেখো, কিন্তু যখন দেখি যে হায় রে আফসোস, এই ম্যাথটা করে আমার লাভ কি, কয়েকটা মার্কস পাবো, তাও এমন না 100-200 মার্কস না, কয়েকটা মার্কস, তখন খুবই আফসোস লাগে। কেন এত বড় বড় সংখ্যা আমরা কাউন্ট করতেছি, দিন শেষে আমরা কী পাচ্ছি? 1-2 মার্কসের জন্য এত কষ্ট করতেছি? ওরে মিয়া, কষ্ট করতেই হবে, আমরাও করছি, তোমরাও করবো, সাররা খাতা কাটার সময় ওনারাও কষ্ট করবে। সো আসো, সবাইকে কষ্ট দিয়া মাঝখান দিয়ে কিছু মার্ক ফাঁকা পাইয়া আমরা পাস করে ফেলবো। ডিজেটের মান হচ্ছে 25,60,000 টাকা, পাইছো না? এবার এক্সের মান বের করব কিভাবে? ডিএক্সকে ডি দ্বারা ভাগ করব। ডিএক্সের মান কত? 38,40,000 টাকা। আহা, ডিভাইডেড বাই ডি এর মান 256। ওমা, দেখতে কত টাকা, কিন্তু এত দ্বারা ভাগ করলে এক্সের মান পাবো হচ্ছে 15,000 টাকা। এর মানে এই কেউ আবার এই কাজ করিও না, একবারে সুন্দর করে এই কাজ করা যাবে না, টাকা লিখতে হবে, এত টাকা। আর এখানে তো টাকা লিখবো না, এখানে এক্সের মান বের করছি। এরপর ওয়াইয়ের মান বের করব, ডি ওয়াই ডিভাইড বাই ডি, একজন শ্রমিকের বেতন শ্রেণী 1-এর। এখানে হচ্ছে 30,72,000, আর নিচে হচ্ছে তোমার 256, ক্যালকুলেশন করলে পাবো 12,000 টাকা। জেড, এগুলো কিন্তু ভেরিফাইড ভ্যালু, আমি আবার ভেরিফাই করছি। ডিজেডের মান হচ্ছে 25,60,000 টাকা, 256, একজন হচ্ছে 10,000 টাকা। তাহলে এবার উত্তর লিখে দিবা। অতএব শ্রেণী 1-এর একজন শ্রমিক মাসিক বেতন পাবে 15,000 টাকা, শ্রেণী 2-এর একজন শ্রমিক মাসিক বেতন পাবে 12,000 টাকা, শ্রেণী 3-এর একজন শ্রমিক মাসিক বেতন পাবে 10,000 টাকা। আর মাঝখান দিয়ে হতাশ মনে লিখে দিবা, এত ক্যালকুলেশন কইরা আমি পাইছি 0 টাকা। সো আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।